কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। কিন্তু শুধু এটুকুই? ক্রিসমাসে যদি আপনাদেরকে কোনো উপহারই না দিই তাহলে সেটা কিরকম ক্রিসমাস? তাই আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু উপহার, ক্রিসমাসের উপহার। উপহার হিসাবে রয়েছে একটি নতুন গল্প। গল্পের নাম গোপন কথাটি রবে না গোপনে। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে ক্রিসমাস স্পেশাল গল্প গোপন কথাটি রবে না গোপনে। শ্রমিকের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। শ্রমিক ডাইনিংয়ে সোফার ওপরে বসেছিল। বেলটা বাজা মাত্রই ওর চোখ মুখের অভিব্যক্তিটা বদলে গেল। আরো বেশি নার্ভাস হয়ে উঠল সে। বুকের ভেতরে ব্যথা চাগার দিয়ে উঠল যেন। হাত পা কাঁপতে আরম্ভ করল তার। আবারও কলিং বেলের শব্দ শোনা গেল। একটা ঢোক গিলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো শ্রমিক। চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল সে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু সবকিছু কি এতই সোজা? ওর মনে পড়ে গেল আধ ঘন্টা আগে অন্বেষের ফোন থেকে আসা ওর ফোনে কলটার কথা। হ্যাঁ বল। শোন, মন দিয়ে শোন। তুই যদি এই সময় দাঁড়িয়ে থাকিস তাহলে বসে পড় জলদি। মানে তুই আমাকে বসতে বলার জন্য ফোন করেছিস? যেটা বলছি চুপচাপ শোন। আশেপাশে সোফা, চেয়ার, খাট যাই থাকুক, তাতে জলদি তাড়াতাড়ি বসে পড়। কিন্তু কেন? কি হয়েছে সেটা তো বল। না বসলে মাথা ঘুরে পড়ে যেতে পারিস। বসেছিস? দেখ বেশি সময় নেই কিন্তু। হ্যাঁ, আজব ছেলে তো মাইরি তুই। নে বসলাম, বল এবার। তৈরি থাক, তোর বাড়িতে আসছি। সে তো প্রত্যেক দিনই আসিস। তুই কি ইয়ার্কি মারার জন্য ফোন করেছিস? দেখ এখন ভাল লাগছে না। আজকে এমনিতেও খুব টায়ার্ড আমি। আবার কালকেও আবার অনেক। তোর কাজের আমি গাধার দেখ, ভাষা খারাপ করাস না কিন্তু। ফালতু সব। যেটা বলছি চুপচাপ শোন। আমি আসছি আধ ঘন্টার মধ্যে। আর 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 আমি একা আসছি না। মানে আবার কাকে নিয়ে আসছিস? দেখ ভাই, ওই মেয়েটে আনবি না আমার বাড়িতে। প্রত্যেক মাসে নতুন নতুন তোর গার্লফ্রেন্ড হবে, আমার বাড়িতে নিয়ে আসবি। একেবারে অসহ্য লাগে আমার। প্রেম করছিস কর, ভালো কথা, তবে নিজের বাড়িতে নিয়ে যা, আমার বাড়ি না। এটা ওইও না। আমার গার্লফ্রেন্ড নয়। তবে কে? যার থেকে তুই পালিয়ে বেড়াচ্ছিস আজ 10 বছর ধরে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি? ও ও সিমলায় এসেছে। শ্রমিক আর কোনো উত্তর দিতে পারেনি। ফোনটা ওপাশ থেকে কেটে গিয়েছিল, কিন্তু মনের মধ্যে শুরু হয়ে গিয়েছিল কাল বৈশাখী ঝড়ের দাপটের ন্যায় অসংখ্য প্রশ্নের আগমন। যে প্রশ্নের উত্তর তার কাছে নেই, কিন্তু কার কাছে আছে তাহলে? জানে না, কিছুই জানে না শ্রমিক।
কিরে, কই রে শালা, মরে গেলি নাকি রে? শ্রমিক দরজার হাতল ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু দরজা খোলার সাহস পায় না। এই এতগুলো বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে। 10টা বছর নেহাত কম সময় না। আর আজকে এতগুলো বছর পরে সে ওর সামনে আসবে, কিভাবে দাঁড়াবে এসে? শ্রমিক, বাড়িতে আছো? শ্রমিকের বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যায়। এতগুলো বছর পালিয়ে বেরিয়েও কোনো লাভ হয়েছে আদেও? এক ফোঁটাও কি হয়েছে? সে বুঝতে পারে এতগুলো বছর পালিয়ে বেরিয়েও কোনো লাভ হয়নি। সে ভেবেছিল চেনা শহর, চেনা অলিগলি পিছনে ফেলে দূরে চলে গেলে হয়তো সে তাকে ভুলে যাবে, ধীরে ধীরে কমে যাবে সব দুঃখ কষ্ট। কিন্তু শ্রমিক এই মুহূর্তে বুঝতে পারছে 10 বছর কেটে গেলেও, সৃজার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখলেও মন থেকে সে সৃজাকে দূরে সরাতে পারেনি। এক ফোঁটাও পারেনি। এ সৃজা, চলে আয় চলে আয়। ও বোধহয় বাড়িতে নেই রে। থাকলে তো এতক্ষণে দরজা খুলে দিত, তাই না বল? ফালতু সব, চল চল। শ্রমিক ভাবল অন্বেষ ঠিক বুঝেছে তার ব্যাপারটা। সে যে সৃজার সামনে আসতে চায় না, সৃজার সামনে আসলেই যে সে ভেঙে পড়বে, হেরে যাবে। 10 বছর ধরে নিজেকে কষ্ট দিয়েও সে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে। আর এই 10টা বছরে অন্বেষই ছিল ওর একমাত্র সঙ্গী। তাই সে বোঝে শ্রমিককে। এতটা পথ এগিয়ে আসার পর নিজের বন্ধুকে এভাবে হেরে যেতে দিতে চায় না অন্বেষ। তাই সে সৃজাকে আবারও দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। কিরে, আরে দাঁড়িয়ে রইলি কেন? চল চল, ফালতু সব। এই, তুই আর তোর ওই ফালতু সব থামাতো। দাঁড়া চুপচাপ, আর দাঁড়াতে না পারলে তুই যা। আমি যাচ্ছি না, আমার মন বলছে ও ভেতরেই আছে। অন্বেষকে এক ধমকে থামিয়ে দেয় সৃজা। শ্রমিকের চোখের কোণ বেয়ে ইতিমধ্যেই বর্ষণ ধারা গড়িয়ে পড়তে শুরু করেছে। সৃজার এই ধমক শুনে তার ঠোঁটে হাসি খেলে গেল। শ্রমিক মনে মনে ভাবল মেয়েটা এখনো বদলায়নি, সেই একই রকম তেজ এখনো বর্তমান। শ্রমিক, আমি এসেছি। সৃজা। না, আর এভাবে মুখ ফিরিয়ে থাকা যায় না। পকেট থেকে রুমাল বার করে কোনো রকমে 2 চোখ মুছে দরজার লকটা খুলে হাতলটা ধরে টান মারে শ্রমিক। দরজাটা খুলে যায়, আর খুলতেই সে থমকে যায়। ওর সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যাকে গত 10 বছর ধরে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রমিক, সৃজা। কিন্তু সেই সৃজা আর এই সৃজার মধ্যে অনেকটা তফাৎ। সেই 25 বছর বয়সের ছিপছিপে চেহারার মেয়েটা আর নেই। ওর সামনে দাঁড়িয়ে রয়েছে 35 বছর বয়সের মেদযুক্ত একজন মহিলা। শ্রমিকের আবার মনে হয় 10 বছর। 10 বছর নেহাত কম সময় নয়। সময়ের পাতা উল্টাতে উল্টাতে কখন যেন ওর চেনা সেই মেয়েটাও হারিয়ে গেছে প্রথমের পৃষ্ঠাগুলোর ভিড়ে। কিন্তু ঠিক তখনই শ্রমিকের চোখ পড়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা মহিলার 2 চোখের দিকে, যেগুলো তার চোখের দিকেই নিবদ্ধ। আর ঠিক তখনই একটা হিমেল বাতাস এসে ধাক্কা মারে ওর মুখে। ওর মনে হয়, কই না তো, সময়ের ভাঁজে হারিয়ে যায়নি তো সেই মেয়েটা। এই তো
ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে সে, এক ফোঁটাও তো বদলায়নি। সেই মায়া ভরা গভীর টানা টানা দুই চোখের চাহনি, কানের পাশ থেকে গালের ওপরে অবাধ্য বালকের মতো খেলে বেড়ানো সেই চুল, শমিকের বুকের বাঁদিকে আবারও হাতুড়ি পেটাতে শুরু করে কেউ, আর মুহূর্তের মধ্যেই সময় পিছনের দিকে হাঁটতে আরম্ভ করে দ্রুত গতিতে। আশেপাশের পরিবেশ বদলে যেতে থাকে সময়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। সিমলার 24শে ডিসেম্বরের কনকনে ঠান্ডার এই রাত বদলে যেতে থাকে কলকাতার প্যাচপ্যাচে গরমযুক্ত একটা রাতে, আজ থেকে 15 বছর পূর্বের একটা রাতে। ওর মুখে একটা চওড়া হাসি খেলে যায়। ও মনে মনে আওড়াতে থাকে, I still remember the warmth in your voice when you called my name for the first time. I still remember the spark in your eyes when you looked at me that way for the first time. I still remember the way the world faded when your hand touched mine for the first time. I still remember how time seemed to stop. We danced under the stars for the first time. I still remember it all like a song I never want to forget. প্যাঁচপ্যাঁচে গরমে নাজেহাল গোটা কলকাতা শহর। দিনের বেলায় কাঠ ফাটা রোদ, তবে সূর্য ডুবলেও নিস্তার নেই। সন্ধ্যা হলেই গুমস গরম। একটা গাছের পাতাও নড়ছে না কদিন ধরে, যেন নড়লেই সরকারকে ট্যাক্স দিতে হবে, এইরকম একটা ভাব। একটা কালবৈশাখী কিংবা মুষলধারায় বৃষ্টির অপেক্ষায় বসে বসে প্রত্যেকের মেজাজ একদম খিটখিটে হয়ে উঠেছে। এর ফলস্বরূপ কাউকে ধান বললে সে শুনছে কান, এবং যখন তখন যেখানে সেখানে যার তার মুখের ভাষার অগ্নিবর্ষণে ঘায়েল হয়ে যাচ্ছে যে কেউ। তবে বিষয়টা মারপিট অবধি গড়াচ্ছে, কারণ ঝগড়ার পরেই সবাই হাঁপিয়ে উঠছে। এরপরে আর মারপিট করার শক্তি থাকছে না কারোর মধ্যে। যেমন এই ফাঁকা গলিটার মধ্যেখানে দাঁড়িয়ে অন্বেষ আর শমিকের মধ্যে কথা কাটাকাটি চলছে অনেকক্ষণ ধরে, কিন্তু বিষয়টা মারপিট অবধি পৌঁছচ্ছে না। যদিও এর কারণটা অধিক মাত্রায় গুমস গরম নাকি বন্ধুত্ব, সেটা আমার জানা নেই। আমার কথা শোন, বাড়ি চলে এইবার, রাত বেড়েছে। এরপরেও তোর মনে হয় ও আসবে? ফালতু সব, চল চল। হ্যাঁ, আমার মনে হয়। উই শালা, তুই তোর ওই প্রেডিকশান নিয়ে তুই বসে থাক, ফালতু। আমি ভাই চললাম, রাত 10টা বেজে গেছে। এরপর বাড়ি গেলে আমায় আর বাড়িতে ঢুকতে দেবে না, ফালতু সব। তুই যা না, আমি যাব না। আমার মন বলছে ও আসবে। কীরকম ফালতু ছেলে মাইরি তুই, হ্যাঁ? ছি 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 ছি, তুই আমায় এরকম চিনলি? আমি এটা আশাই করিনি। ছি, আমাকে নিজের মতন ফালতু ভাবলি তুই? তোর জন্য এত করি, তাহলে তুই কিভাবে ভেবে নিলি যে তোকে এখানে একা ফেলে রেখে আমি চলে যাব? ছি, ফালতু, পুরো ফালতু, সব সালা ফালতু। তুই তো নিজেই বলছিস যে তোকে বাড়িতে ঢুকতে দেবে না। এই এই চুপ, একদম চুপ। কীর্তনের মধ্যে একটা মূল্য আনা অবধি আমি মেনে নিতে পারি, কিন্তু আস্ত মূলোর একখানা গাড়ি কিন্তু আমি সহ্য করবো না, এই বলে দিলাম। কথার মাঝখানে কথা বলছিস কেন তুই? আমার কথা আগে শেষ করতে দে, তারপর তুই তোর ওই মূলোর গাড়ি নিয়ে ছোটাছুটি কর। সালা সব ফালতু ছেলে কোথাকার। তোর জন্য কত কিছু করলাম, তোর জন্য আমি সৃজার হাতে মার পর্যন্ত খেলাম, আর তুই বলছিস কিনা আমাকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ, তোর মনে হয় আমি অতটা স্বার্থপর? শুনে রাখ, বউ হারালে বউ পাবি, কিন্তু আমার মতন বন্ধু হারালে কিন্তু বন্ধু পাবি না। হ্যাঁ, ফালতু কোথাকার, সব সালা ফালতু। তুই আমার জন্য মার খেয়েছিলিস ওর কাছে, নাকি নিজের কথা বলার স্টাইলের জন্য মার খেয়েছিলি? কি বলেছিলি মনে আছে? খারাপ কি বলেছিলাম? বলেছিলাম সৃজা রাতে তোর বাড়ির পাশের ফাঁকা গলিতে চলে আসবি, এটাই তো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন মেয়েকে এই কথাটা বললে তোকে চড় মারবে না তো কি করবে? তোকে বাড়িতে নিয়ে গিয়ে সিংহাসনে বসে পুজো করবে?
তোর ভাগ্য ভালো যে সৃজার পুলিশ বাপ তোকে লকআপে পড়েনি। তো সৃজা আমাকে পুরো কথাটা শেষ করতে দিয়েছিল নাকি? আমি তো তোর সঙ্গে দেখা করতে আসতে বলতে চাইছিলাম ওকে, তার আগে তো চটাস করে গালের ওপর বসিয়ে দিয়েছিল। আর পুলিশের ভয় দেখাচ্ছিস তুই আমায়? পুলিশের ভয়? ফালতু ফালতু, সব শালা ফালতু। নামেই পুলিশ, সব শালা সরকারি চোর, খালি সাধারণ মানুষের কাছ থেকে পয়সা হাতড়ানোর ধান্দা, ঘুষখোর শালারা, সব শালা ফালতু। একটা চটাস করে শব্দ হলো, আর মুহূর্তের মধ্যে অন্বেষের মাঝ পিঠটা একদম জ্বলে পুড়ে গেল। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পিছনে ফিরে দেখল সৃজা কটমটে দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক ওর পিছনে। উফ বাবারে, উনি বাপরে বাপ, এ তোর হাত নাকি লোহারে? হ্যাঁ, আর আমি মারলি কেন শুধু শুধু? বাবারে, সব শালা ফালতু। উফ, জ্বলে যাচ্ছে পুরো। আমার বাপ চোর, ঘুষখোর? দাঁড়া তুই। সৃজা আবার তেড়ে গেল অন্বেষের দিকে, কিন্তু অন্বেষ বিপদ বুঝেই শটাম সাইকেলে উঠে সাইকেল ছুটিয়ে দিল। শ্রমিক ভাই, আমি চললাম রে ভাই, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকি না। ফালতু, সব সব শালা ফালতু। তাহলে বাড়িতে যাওয়া উচিত না তোর, রাস্তায় রাস্তায় ঘোর। শ্রমিক একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবটা, কিন্তু অন্বেষ চলে যেতেই সৃজা ফিরল ওর দিকে, এগিয়ে এসে দাঁড়ালো ওর সামনে। শ্রমিকের মনে হলো ওর পেটের ভেতরে যেন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বুকের ধুকপুকুনিটা এতটাই তীব্র হয়ে উঠেছে যে সেটা ওর পাশে দাঁড়ালে যে কেউ শুনতে পাবে। একটা ঢোক গিলল সে, তরতর করে ঘাম ঝরতে শুরু করলো গোটা শরীর থেকে। সৃজা একটু হাসল ওকে দেখে, কিন্তু শ্রমিকের কোনো প্রতিক্রিয়া নেই। সে যেন জমে গেছে। চলো একটু হাঁটি। নরম স্বরে কথাটা বলে হাসি মুখে শ্রমিকের হাত ধরে টান দিল সৃজা। শ্রমিক এইটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ওর দম প্রায় বন্ধ হয়ে আসলো। এইরকম একটা গুমসো পরিবেশেও ওর মনে হলো যেন একটা শীতল বাতাস এসে ধাক্কা মারছে ওর চোখে মুখে। ওই জানোয়ারটার সঙ্গে তুমি কেন মেশো? আমার একদম ভালো লাগে না ওকে, খুব বাজে ছেলে। শ্রমিক কোনো উত্তর দেয় না। সৃজা তাকায় শ্রমিকের মুখের দিকে। জানোয়ারটা বলছিল তুমি কি যেন বলবে আমায়, সেই জন্যই ডেকেছো। মানে আসলে হ্যাঁ। সৃজা খিলখিল করে হেসে ওঠে, আর তারপরে আবার শ্রমিককে চমকে দিয়ে ওর কনুইটা দুই হাত দিয়ে শক্ত করে ধরে ওর কাঁধে মাথা রাখে। শ্রমিক থমকে যায়, কিন্তু সৃজা মৃদু টান দিয়ে আবার হাঁটতে শুরু করে। জানো, ছোটবেলায় আমার বাবা বলতো তার কাছ থেকে কোনো কথা কখনো লুকোতে না, তাকে সব কিছু বলতে। কারণ বাবা শুধু আমার বাবা নয়, বাবা আমার সবচেয়ে প্রিয় বন্ধুও। আর বন্ধুদের কাছে কিছু লুকোতে নেই। এতদিন কিছু লুকোইনি জানো, কিন্তু আজকে প্রথমবার কেন জানি না বাবার কাছ থেকে সবটা লুকোতে ইচ্ছে হলো। ডিনার সেরে বাবা আর মা যখন নিজেদের ঘরে চলে গেল, আমি তখন চিলে কোঠার পিছন দিকের দরজাটা দিয়ে পালিয়ে আসলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। আবার দুজনের পায়ের শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া সবকিছুই চুপচাপ। আমার সঙ্গে দেখা করার জন্য তো তুমি? নয়তো কি, বাবাকে বলে আসতাম যে আমাকে একজন প্রপোজ করার জন্য ডেকেছে, তাই সেখানে যাচ্ছি। হাদারাম একটা। শ্রমিক যেন আকাশ থেকে পড়ল। তো তুমি জানতে যে আমি? অবভিয়াসলি। শ্রমিক দাঁড়িয়ে পড়ে, বড় বড় চোখে চেয়ে থাকে সৃজার দিকে। সৃজাও হাসতে হাসতে মাথা তুলে তাকায় শ্রমিকের মুখের দিকে।
একটা হাত দিয়ে শমিকের চুলগুলো ঘেঁটে দেয় পুরো। তাহলে তো তুমি নিরাশ হয়েছ, কারণ আমি তো তোমায় প্রপোজই করলাম না। কে বলেছে প্রপোজ করনি? করেছো তো। হ্যাঁ, মুখে বলনি ঠিকই, কিন্তু সব কিছু কি মুখেই বলতে হয়? চোখ জোড়াও অনেক কথা বলে দেয় অনেক সময়, আর আমি সেই ভাষা খুব ভালো করে পড়তে পারি শমিক বাবু। চোখের ভাষা? হঠাৎ আকাশ কাঁপিয়ে মেঘ ডেকে ওঠে। শহরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান বোধহয় আজ ঘটবে। প্যাঁচ প্যাঁচে গরমের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য আজ হয়তো মুষলধারায় বর্ষণ হবে গোটা শহর জুড়ে। আজ আসি, বুঝলে, খুব জোরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। শমিকের কনুই ছেড়ে বাড়ির পথে হাঁটতে যায় সৃজা, কিন্তু পারে না। শমিক শক্ত করে চেপে ধরে ওর কবজির কাছটা। আবারও গুরুম গুরুম শব্দে আকাশ কেঁপে ওঠে। সৃজা তাকায় শমিকের মুখের দিকে। উত্তর চাই, তাই তো? আমার মনের কথা তুমি কিভাবে বুঝে যাও বলো তো? ওই যে বললাম, চোখের ভাষা পড়তে পারি। ছাড়ো, রাত বাড়ছে। শমিক ছেড়ে দেয়। সৃজা দ্রুত পা চালায় বাড়ির দিকে। শমিক চেয়ে থাকে সেদিকে। ভালোবাসো আমায়? সৃজা পিছনে ফিরে তাকায়। ঠোঁটের কোণে লেগে থাকে একটা হাসি। মেয়েরা যার তার সঙ্গে এত রাতে দেখা করতে আসে না, তাও আবার নিজের বাবাকে মিথ্যে বলে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সৃজা বাড়ির পথে দৌড়তে শুরু করে। তার মানে? সৃজা কোনো উত্তর দেয় না, ছুটতে থাকে। দ্রুত গতিতে ছুটতে থাকে বাড়ির পথের দিকে। শমিক হাদারামের মতো চেয়ে থাকে তার দিকে। বৃষ্টির দাপট বাড়তে থাকে। অন্বেষের গলা খাকারিতে ওদের দুজনের চমক ভাঙে। বলছি, তোরা কেউ কোনো কথা বলবি নাকি এরম ভাবেই সোফায় বসে থাকবি একে অপরের দিকে তাকিয়ে? কেউ কোনো উত্তর দেয় না। বুঝে গেছি আমার জন্য সমস্যা হচ্ছে। নো প্রবলেম গাইজ, আমি চলে যাচ্ছি, টাটা। দুজনেই একটু অপ্রস্তুত হয়ে ওঠে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 10:30 বেজে গেছে। ওই বিদেশি ট্যুরিস্টগুলোকে কোনো রকমে ম্যানেজ দিয়ে হোটেলে ঢুকিয়ে এসেছি। ওরা জেদ করছে আর 24শে ডিসেম্বর, তাই রাত 12টায় চার্চে থাকবে। আর তাদের ভালোভাবে গাইড না করলে পরে তুই শালা আমাকে খিস্তে দিবি। ফালতু, পুরো ফালতু, সব শালা ফালতু। বলতে বলতে দরজা দিয়ে বেরিয়ে যায় অন্বেষ। ঘরের মধ্যে পুনরায় নিস্তব্ধতা ছেয়ে যায়। দুজনের মনের ভেতরে জমে রয়েছে অনেক কথা, অনেক প্রশ্ন, কিন্তু কেউ কাউকে সেই কথা বলতে পারছে না, প্রশ্নগুলো করতে পারছে না। কারণ তাদের মধ্যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় একটা পাঁচিল, যা সময় তৈরি করে দিয়েছে। ঠিক যেমন হিটারের জন্য বাইরের ঠান্ডা শ্রমিকের ডাইনিংকে ঠান্ডা করতে পারছে না। কেমন আছো তুমি? আর এক কাপ কফি? কথা কেন ঘোরাচ্ছ শ্রমিক? কেমন আর থাকবো, ভালো, ভালোই আছি। সত্যি? হ্যাঁ সত্যি। ফটোগ্রাফার হতে চেয়েছিলাম, হয়েছি। আমার একটা স্টুডিও রয়েছে টাউন হলের পাশে, ফটো প্যালেস। অন্বেষ নিয়ে গিয়েছিল তোমায়। একটা ট্রাভেল এজেন্সিও খুলেছি, ট্যুর গাইডের ব্যবস্থাও রয়েছে। আর অন্বেষও আমায় হেল্প করে বলা ভুল, সেই সব কিছু করে আমার হয়ে। আমি তো কিছুই করি না, শুধু ওই হুকুম জারি। অন্বেষই সব সামলায়।
এই যে যেমন আজ ট্যুরিস্টদের চাপ বেশি, তাই গাইডের শর্টেজ, তাই আজকে সে গাইডের অভাবটাও পূরণ করে দিচ্ছে। আর আমি শালা অকম্মান ঠিকই বাড়িতে বসে বসে কফি খাচ্ছি। অন্বেষ না থাকলে যে কি করতাম। এই আমি না আর এক কাপ কফি খাবো, তুমি খাবে? সৃজার চোখ দুটো ছলছল করে ওঠে। তুমি বদলে গেছো শমিক। বদলানোটাই যে প্রকৃতির নিয়ম। শমিক সোফা ছেড়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে যাবে এমন সময় সৃজা উঠে এসে ওর কবজির কাছটায় খামচে ধরে। শমিক ফেরে সৃজার দিকে। কিছু বলবে? মেয়েটা কোনো কথা বলে না, শুধু একভাবে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে শমিকের চোখের দিকে। কিছু একটা যেন খুঁজে নিতে চায় সে, যেটা লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শমিক। কেন মিথ্যে বলছো শমিক? আমি মিথ্যা কেন বলতে যাব? আজব তো। আমি চোখের ভাষা পড়তে জানি। কফিটা বরং থাক, বুঝলে? চলো বাইরে যাই, একটু হাঁটা যাক। নিজের হাতটা ছাড়িয়ে ঘরের ভেতরে চলে যায় শমিক। কয়েক সেকেন্ড বাদে একটা জ্যাকেট গায়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কাম অন, লেটস গো। হাসি মুখে দরজার দিকে এগিয়ে যায় শমিক, কিন্তু সৃজা জানে এই হাসি মুখটা শুধুমাত্র একটা মুখোশ ছাড়া আর কিছুই নয়। সোফার কাছটাতেই দাঁড়িয়ে থাকে। শমিক আবার হাঁক ছাড়ে। কি হলো? চলো চলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে বেরিয়ে আসে সৃজা। শমিক দরজা লক করে রাস্তায় নেমে আসে। তা সিমলা কেমন লাগছে? সৃজাও হাঁটতে থাকে ওর পাশে পাশে। সেই আগের মতোই। মানে? মনে পড়ে আমরা একবার কলেজের ট্রিপের নাম করে সিমলায় এসেছিলাম? শমিক কোনো উত্তর দেয় না, যেন সৃজার কথাটা শোনেইনি এমন একটা ভান করে সে। শমিক? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আসলে ভুলেই গিয়েছিলাম একদম। কথাটা বলেই শমিক একটা ঢোক গেলে, কারণ ওর সব কিছুই মনে আছে, কিছুই ভোলেনি সে। আমৃত্যু ভুলবে বলে মনেও হয় না তার। তবে ও চায় না সৃজাকে সে সব জানতে দিতে, তাই বাধ্য হয়ে তাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। সৃজার ঠোঁটে আবারও একটা তাচ্ছিল্যের হাসি খেলে যায়। আমরা 4 দিন ছিলাম, 4 দিনে অনেক জায়গায় ঘুরেছিলাম। কুফরি, দারিজ, জাকু টেম্পল, তারাদেবী টেম্পল, খ্রাইস্ট চার্চ। ভুলে গিয়েছিলে বললে যে? হ্যাঁ, মানে তোমার বলার পরে মনে পড়ল। হাসছো যে? অ্যাক্টিংটাই নয়, তুমি আগাগোড়াই কাঁচা। শমিক কোনো উত্তর দেয় না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর আবার হাঁটতে থাকে সামনের দিকে। সৃজা দাঁড়িয়ে পড়ে, শমিক তাও হাঁটতে থাকে। সে চেয়ে থাকে তার দিকে, তারপর হঠাৎ দৌড়ে এসে শমিকের কবজির কাছটায় শক্ত করে চেপে ধরে। শমিকের হৃদস্পন্দনের কাঁটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। আবার গলার কাছটায় কিছু একটা দলা পাকিয়ে আসতে থাকে। চোখের কোণে মেঘ জমতে শুরু করে, কিন্তু বর্ষণ হলে যে চলবে না, চোখ দুটো বুজে নেয় সে। শমিক একটা ঢোক গেলে বড় করে শ্বাস নেয়, কিন্তু কোনো কথা বলতে পারে না।
গলাটা ধরে এসেছে তার। এখন কোনো কথা বললেই হয়তো চোখের বাঁধ ভাঙবে, আর সেটা শ্রমিক একেবারেই চায় না। সন্ধ্যা নেমে এসেছে সিমলার বুকে। প্রত্যেকটা ল্যাম্পপোস্টে জ্বলে উঠেছে আলো। সেই সন্ধ্যাকালীন ল্যাম্পপোস্টের রঙিন আলো গায়ে মেখে মাল রোড ধরে হাঁটতে হাঁটতে খ্রিস্ট চার্চের দিকে এগিয়ে যাচ্ছে শ্রমিক আর সৃজা। শ্রমিকের কোনোই নিজের 2 হাত দিয়ে জড়িয়ে রেখেছে সৃজা, মাথাটা শ্রমিকের কাঁধে। আচ্ছা, আজ থেকে কয়েক বছর পরেও আমরা এইরকমই থাকবো? কেউ কাউকে ছেড়ে দূরে চলে যাব না তো? শ্রমিক একটু হাসে। জল ছাড়া কখনো মাছকে জীবিত থাকতে দেখেছো? হঠাৎ শ্রমিকের ফোনটা বেজে ওঠে। ও পকেট থেকে ফোনটা বার করে দেখে অন্বেষ ফোন করছে। শ্রমিক ফোনটা রিসিভ করে। হ্যাঁ বল, কি খবর ওদিকে? এই তোরা কোথায় রে? কেন, কিছু হয়েছে নাকি? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। ফালতু সব শালা ফালতু। শ্রমিকের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে অন্বেষের উপরে ঝাঁঝিয়ে ওঠে সৃজা। এদিকে অন্বেষ সৃজার মুখে মাল রোডের কথা শুনে এক প্রকার আকাশ থেকে পড়ে। তোরা দার্জিলিং? না, সিমলা। অন্বেষের মনে হলো এইবার সে শিওর হার্ট অ্যাটাকে, নয়তো সৃজার বাপের হাতে মার খেয়ে পটল তুলবে। তোরা পাগল নাকি? আমাকে বলি নর্থ বেঙ্গল কলেজ ট্রিপের বাহানা করে বাড়ির পাশে দীঘা যাচ্ছি, 3 দিনের মধ্যেই ফিরে আসবো, আর সিমলায় চলে গেছিস। তোর বাপ বাড়ি ফিরে এসেছে, তোকে অনেকবার কল করেছে, কিন্তু তোর ফোন সুইচ অফ, তাই আমার বাড়িতে এসে তোর খোঁজ করছিল। শালা ফুর্তি মারাচ্ছ তোমরা, আর এদিকে আমি বাস খাচ্ছি। সব শালা ফালতু হয়েছে তোর। বাবা ফিরে এসেছে? তারপর বাবাকে কি বললি তুই? কি আবার বলবো? আপনি যেটা বলতে বলেছেন, কলেজ ট্রিপ, নর্থ বেঙ্গল, ফালতু, সব শালা ফালতু। তারপর কলেজ ট্রিপ, তাহলে আমি কেন যাইনি? তোরা কবে ফিরছিস? বাপরে বাপ, ঘুষখোর পুলিশ জেরার পর জেরা করে গিয়েছে আমাকে। উফ, কিভাবে ম্যানেজ দিলি? এদিকে তো এমনি 1 সপ্তাহ হয়ে গেল, তাই বলেছি 2 সপ্তাহের ট্রিপ। ফালতু। আর তুই কেন আসিসনি? আমার পেট খারাপ করেছিল বেরোনোর দিন, একেবারে পাতলা ধ্যারে পায়খানা হচ্ছিল। হ্যাঁ, হাসি তো পাবেই। তোর হাসি পাবে না তো কার হাসি পাবে? কথাতেই আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আরে চাপ নিচ্ছিস কেন? গিয়ে আমার তরফ থেকে তোর জন্য ট্রিট, আর যা চাইবি তাই পাবি। আমি তোর ওই বাপের মতন ঘুষখোর নই, বুঝেছিস? তোদের ফুর্তিটা কবে শেষ হবে সেটা বল আগে। ফিরবি কবে? এই তো আগামীকালই বাস ধরবো। এবার দেরি করলে কিন্তু আমি আর ম্যানেজ দিতে পারবো না, এই বলে রাখলাম। আরে বাবা না রে, দেরি হবে না, রাখছি ভাই। অন্বেষের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় সৃজা। কিন্তু ফোনটা কাটতেই ওর বুকের ভেতরটা ধরাস করে ওঠে। শ্রমিক কোথায় গেল? এক্ষুনি তো সৃজার পাশেই ছিল। আশেপাশে তাকায়, একবার পিছনেও ফেরে, কিন্তু শ্রমিককে কোথাও খুঁজে পায় না সে। আশেপাশে অনেক লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের মধ্যেই যেন কোথাও একটা হারিয়ে গেছে সে। সৃজার ভয় হয়, কি হবে এবার? এই অচেনা শহরে কোথায় খুঁজবে সে শ্রমিককে? সৃজার গলার কাছটায় ভারী হয়ে আসতে থাকে, চোখের কোণা দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়তে শুরু করে। কোথায় গেল? শ্রমিক, সে উদ্ভ্রান্তের মতো এগোতে থাকে চার্চের দিকে।
চোখের কোণ থেকে নির্গত নোনা জল গাল বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। আশেপাশের কয়েকজন মানুষ তা লক্ষ্য করে, তবে খুব একটা আমল দেয় না। সৃজা ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে চার্চের দিকে। ঠিক এমন সময় ভিড়ের মধ্যে থেকে একজোড়া শক্ত হাত ওর কোমর শক্ত করে ধরে রাস্তার কোণার দিকটায় টেনে নেয়। সৃজা এই হাতের স্পর্শ চেনে, খুব ভালো করে চেনে। কোথায় চলে গিয়েছিলে আমায় ছেড়ে? হ্যাঁ, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম জানো? কিছুক্ষণ আগেই বললাম না আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। এখন হাতে নাতে প্রমাণ পেলে তো। আমি কি প্রমাণ চেয়েছি তোমার কাছে? না, চাওনি ঠিকই, আর আমি দিতেও চাইনি। তাহলে তাহলে এইসবের মানে কি? তার মানে হচ্ছে এইটা। এই দেখো, যদি দূরে সরে না আসতাম তাহলে এত সুন্দর ছবিখানা কোত্থেকে আসতো বলো দেখি। গলায় ঝোলানো ক্যামেরাটার মধ্যে থেকে সৃজার একটা ছবি বার করে দেখায় সমীক। সৃজা নিজের চোখের সামনে থেকে সরিয়ে দেয় ক্যামেরাটা, জড়িয়ে ধরে সমীককে। প্লিজ আমাকে ছেড়ে যেও না আর কখনো। ভয় নেই, কখনো যাব না। আমাকে একা অত দূরে ফেলে রেখে কেন পালিয়ে এসেছিলে সমীক? আমাদের তো এমনটা কথা ছিল না। সমীক পিছনে ফিরে সৃজার হাতটা নিজের কবজির ওপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সৃজা নিজের হাতের বাঁধন আরো শক্ত করে। আজকে আমি তোমায় ছাড়ছি না। আজকে তোমায় আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে সমীক, দিতেই হবে। তোমায় কত খুঁজেছি তুমি জানো? কোথাও খুঁজে পাইনি। রাতারাতি তুমি উধাও, জাস্ট ভ্যানিশ। সঙ্গে অন্বেষ। কেন কেন ছেড়ে পালিয়ে এসেছিলে সমীক? আমি কি দোষ করেছিলাম? হ্যাঁ, কি দোষ করেছিলাম আমি? তো তুমিও তো একটা সময় বলেছিলে জল ছাড়া যেমন কোনো মাছ বাঁচতে পারে না, ঠিক সেরকমই আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে তাহলে একবারের জন্য ভাবলে না যে তোমায় ছাড়া আমি কিভাবে বাঁচবো? সমীক নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে পাথরের মূর্তির মতো। মাথা তোলার সাহস হয় না তার। সৃজা আবার বলতে থাকে, কিংবা ওসব কথা বাদ দাও। তুমি আজকে একবারের জন্যও জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, এখন কি করছি, কোথায় থাকি? বিয়ে থা করে ঘর সংসার করছো বড় বাচ্চাকে নিয়ে, আবার কি চাই? ভালোই আছো হয়তো। আর প্লিজ আমাকে টাচ করো না। তুমি এখন অন্যের স্ত্রী, আর আমিও চাই না অন্যের স্ত্রীকে টাচ করতে। তাই প্লিজ ছাড়ো আমায়। সৃজা ছেড়ে দেয় সমীকের হাতটা। ও স্তব্ধ চোখে সমীকের দিকে চেয়ে থাকে কয়েক মুহূর্ত। ওর মনে হয় ও কি সমীকের চোখ পড়তে ভুল করেছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। সৃজার কান্নার দমকটা আরো বেশি করে চাগার দিয়ে উঠতে চায়, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলায়। ঠিক এমন সময় হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। দেখো, তারই কল হবে হয়তো, এতক্ষণ দূরে আছো। সৃজা সাইড ব্যাগের মধ্যে থেকে ফোনটা বার করতে গিয়েও থেমে যায়। ঠিকই ধরেছ, ভালোই আছি। তুমিও ভালো থেকো, চলি। রুমাল দিয়ে নিজের দুই চোখ মুছতে মুছতে সামনের দিকে এগিয়ে যায় সৃজা। সমীক দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে সৃজাকে। ধীরে ধীরে মেয়েটা আবারও চলে যাচ্ছে দূরে, অনেক দূরে।
শ্রমিকের মনে হয় সব দূরত্ব মুছে ছুটে গিয়ে সৃজাকে জড়িয়ে ধরতে, ভালোবাসতে, সারা জীবনের জন্য আটকে নিতে নিজের কাছে। কিন্তু কিন্তু তখনই ওর মনে পড়ে যায় এই সৃজার সেই সৃজা নেই। এটা তার সৃজা নয়, এই সৃজা অন্যের, যাকে ছোঁয়াও উচিত নয়। ওর ঠোঁটের কোণে একটা বেদনার হাসি খেলে যায়, চোখের কোণে জমতে থাকা বাষ্পগুলো এইবার বাঁধ ভাঙে। বলি কি কাজ করো? হ্যাঁ, আরেকবার বলো। আমি ফটোগ্রাফি করি। কত টাকা কামাও ওই বালখিল্যতা করে? মানে আসলে যা কামাই তাতে চলে যায়। তবে একটা স্টুডিও যখন বানাবো। কি নিজের স্টুডিও অবধি নেই, আবার বলে কিনা আমার মেয়েকে বিয়ে করবে। গাড়ি কিডিং, বিয়ের পর কি খাবে ওকে? ওর মেকআপের খরচা জানো কত? রেস্টুরেন্টের বিল পে করতে পারবে? শোনো, এসব বিয়ে টিয়ে ভুলে আগে নিজের কেরিয়ারে মন দাও। এসব ফটোগ্রাফি বালখিল্যতা বাদ দিয়ে ভালো কাজ টাজ করো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লিভ মাই ডটার অ্যালোন। নিজের স্টেটাসের মেয়ে খোঁজো। বাড়ি নেই, ঘর নেই, বাপ মা নেই, কোন দুঃসম্পর্কে দাদুর বাড়িতে থাকে, আবার আমার মেয়েকে বিয়ে করবে। শখ কত! বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন। আঙ্কেল, আমি ব্যাস, অনেক শুনেছি, আর কিচ্ছু বলতে হবে না তোমায়। আমি যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। সৃজার পেছন ছেড়ে নিজের স্ট্যাটাসের মেয়ে খোঁজো। আঙ্কেল প্লিজ, আমার কথাটা একটিবার। বাড়িতে বয়স্ক দাদু রয়েছেন, এই বয়সে যদি ওর গলায় কোনো ভারী কেস চাপিয়ে দিই, বেচারা ভদ্রলোক পুলিশের মারে না হয় বেঁচে যেতেও পারেন, তবে এই বয়সে জেলে যাওয়ায় আত্মসম্মানে লেগে লজ্জায় শিওর মরে যাবেন। বিষয়টা কি তখন ভালো দেখাবে? শ্রমিক অবাক হয়ে যায়। সে বিস্মিত দৃষ্টি নিয়ে তাকায় বিজিত ভট্টাচার্যর দিকে। একটা মানুষ কতটা নিচে নামতে পারে? নিশ্চয়ই সব কিছু চাও না। যদি না চাও তাহলে রাতারাতি কেটে পড়ো শহর ছেড়ে। কারণ আমি যতদূর বুঝলাম, আমার মেয়ে বাঁধন ছাড়া হয়ে উঠেছে। তুমি ওর পিছনে না ঘুরলেও সে শিওর ঘুরবে, আর সেটা আমি একদমই চাই না। রামু, বিস্কুট আর চায়ের কাপটা তুলে নিয়ে যা। সবার পেটে এই ধরনের দামি জিনিস সহ্য হয় না। শ্রমিক আর পারে না সহ্য করতে। ওর মনে হয় এইবার যেন ওর কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। সে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ, এসো। এখানে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, বুঝলে? তার চেয়ে বরং তুমি এখন গিয়ে কোনো কাজের খোঁজ করো। শ্রমিক কোনো উত্তর দেয় না। উত্তর দেওয়ার রয়েছেটাই বা কি? এটা তো সত্যি যে তার কাছে এত পয়সা কড়ি নেই। উনি তো ঠিকই বলেছেন, সৃজাকে সে তার মতন ভালো করে রাখতে পারবে না। বিয়ের পর সৃজা মুখে কিছু না বললেও কষ্ট তো পাবে। হয়তো বিয়ের কয়েক বছরের মধ্যে শ্রমিক স্টুডিও বানিয়ে ফেলবে, আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে উঠবে। কিন্তু ভদ্রলোক যে বললেন সৃজার আশেপাশে ওকে ঘুরতে না। যদি সে ওর আশেপাশে ঘোরে, তাহলে তার ফল ভোগ করতে হবে শ্রমিকের বয়স্ক দাদুকে। আর শ্রমিক তা চায় না একেবারে। সে মাথা নিচু করে দরজার দিকে পা বাড়ায়। ঠিক এমন সময় বিজিত ভট্টাচার্য আবার হাঁক ছাড়েন। দাঁড়াও, এখন তো হাতে তোমার কোনো কাজ নেই। আমার হয়ে একটা কাজ করে দাও দেখি। আগামী 10 তারিখ আমার মেয়ের বিয়ে। শ্রমিক যেন আকাশ থেকে পড়ে। সে পিছনে ফেরে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ছেলে বিদেশে থাকে,
ওর বাবা আবার আমাদের কলকাতার একজন নামকরা ডাক্তার, মানে আমাদের স্ট্যাটাসের সাথে একদম পারফেক্ট, বুঝলে কিনা? হ্যাঁ যাকে যা কাজের কথায় আসি, একজন ভালো মানের ফটোগ্রাফার খুঁজে দাও তো এই শহর ছেড়ে যাওয়ার আগে। তোমাকে দিয়েই করাতে পারতাম, কিন্তু তোমার স্কিল নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তুমি যদি বিয়েতে ফটোগ্রাফি করো তাহলে আমার মেয়ে আবার ছেঁচড়ামি করবে। কাল সকালের মধ্যে তো শহর ছাড়ছো, তাই আজ বিকালের মধ্যে একটা ফটোগ্রাফার খুঁজে আনো, এটাই তোমার কাজ। 200 টাকা দেব, আর যদি একটু বাড়াতে বলো তাহলে 250। শ্রমিকের মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা হলো। এভাবে আর দাঁড়িয়ে থাকা যায় না। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল ওর, কিন্তু ও কাঁদল না। কোন রকমের চোয়াল শক্ত করে বাড়ির বাইরে বেরিয়ে আসলো। অনেক বছর বাদে ছুটিতে কোথাও একটা ঘুরতে এসেছে সৃজা। যদিও ওর খুব একটা তেমন ইচ্ছা ছিল না, তবে সিমি আর পৃথার জেদ ধরার ফলে আসতেই হলো। সিমি হচ্ছে সৃজার একমাত্র মেয়ে, 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে সে। আর পৃথা সৃজার কলিগ কাম বেস্ট ফ্রেন্ড। কলকাতাতে ওরা 3 জন একটা অ্যাপার্টমেন্টেই থাকে। পৃথাকে শুধু সৃজার বেস্ট ফ্রেন্ড বলা ভুল হবে বোধহয়, সে সিমিরও বেস্ট ফ্রেন্ড। এত বছর পর যখন ঘুরতে যাওয়াই হচ্ছে, তখন কোথায় যাওয়া উচিত? সিমি জানিয়েছিল ওর একটা ক্লাসমেট গত বছর সিমলা গিয়েছিল ঘুরতে। স্কুলে প্রচুর গল্প করেছে সে সিমলা নিয়ে। সেই থেকেই সিমিরও ইচ্ছা ছিল সিমলা যাওয়ার, কিন্তু সৃজা কখনোই কোথাও ঘুরতে নিয়ে যায় না সিমিকে। শুধু উইকেন্ডে কলকাতার মধ্যেই এদিক ওদিক ঘোরায়। তবে এত বছর পরে যখন সুযোগ হয়েছে, সেই সুযোগটা সিমি হাতছাড়া করতে চায়নি। সিমি জানিয়েছিল ঘুরতেই যখন যাওয়া হচ্ছে তাহলে সে সিমলাতেই যাবে। কিন্তু অন্যদিকে সৃজাও নাছোড়বান্দা, সে কিছুতেই সিমলা যেতে রাজি নয়। অবশেষে সিমি আবারও হাজির হয় তার বেস্ট ফ্রেন্ড পৃথার কাছে, কারণ সিমি জানত কেউ যদি কিছু করতে পারে তাহলে সেটা পৃথাই পারবে। পরের দিনই সিমি বুঝেছিল সে ভুল কিছু ভাবেনি। সৃজা অবশেষে রাজি হয়ে গিয়েছিল সিমলা যাওয়ার জন্য। আর আজ সত্যি সত্যি ওরা সিমলায় এসেছে। সিমির তো আনন্দ যেন আর ধরছেই না। ওরা আজ সকাল সকাল এসেছে তারাদেবী টেম্পল ভিজিট করতে। সিমি আর পৃথা তো খুবই এক্সাইটেড। ওরা চারিদিকে ঘুরে ঘুরে সবকিছু দেখছে। ওদের চোখে মুখে একটা অন্য রকমের আলোর ঝলকানি। কিন্তু এদিকে সৃজার মনটা উদাসীন হয়ে রয়েছে। মুখটা কেমন যেন ফ্যাকাশে। সিমি বুঝতে পারছে না তার মায়ের এই রকমটা হওয়ার কারণ। একবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছিল পৃথা, কিন্তু সৃজা তেমন কোনো উত্তর দেয়নি। তারাদেবী টেম্পল থেকে বেরিয়ে ট্যাক্সির দিকে এগোতে যাবে এমন সময় সৃজা একজনকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। ও নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারে না। সে ঠিক দেখছে তো। আর একটু এগিয়ে যায় সে সামনের দিকে। পিছন থেকে সিমি আর পৃথা ওকে ডাক দেয়, কিন্তু সেসব কিছুর কান অবধি পৌঁছয় না। ও দেখে ওর থেকে হাত 5 দূরে দাঁড়িয়ে রয়েছে অন্বেষ। মুখ ভর্তি চাপ দাড়ি আর মাথার সামান্য টাক ছাড়া আর কিচ্ছু বদল ঘটেনি ছেলেটার মধ্যে। সেই একই রকমের ধপধপে ফর্সা গায়ের রং, কঙ্কালসার চেহারা। সৃজার মুখটা এতক্ষণ বাদে উজ্জ্বল হয়ে ওঠে।
এত দিন ধরে খুঁজে বেরিয়েছে সে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আর আজ যখন সে প্রায় আশা ছেড়েই দিয়েছে, তখনই দেখা মিলল। ভাবুক হয়ে ওঠে সৃজা। কিছুক্ষণ দূর থেকেই তাকিয়ে থাকে অন্বেষের দিকে। দেখে কয়েকজন বিদেশিদের গাইড করছে ছেলেটা। Christ Church in Shimla is a stunning and visiting spot that attracts many visitors with its beautiful neo-Gothic design, built in the mid-18th centuries. It's one of the oldest churches in North India, featuring gorgeous stained glass windows that tells biblical stories. The streaking tower and the charming stone exterior catch the eye, while the peaceful surroundings make it a perfect place for reflection. Inside, the soft candlelight creates a calming atmosphere, encouraging visitors to pause and soak in the spiritual vibe. কি সুন্দর ইংরেজি বলছে ছেলেটা। কে বলবে এই ছেলেটাই ক্লাস 9-এ ইংলিশে 2 বার ফেল করেছিল? সৃজা আর দাঁড়িয়ে থাকতে পারে না। কে কি ভাবলো সেসবের ধার না ধরে এগিয়ে গিয়ে সটাম একটা চর বসিয়ে দেয় অন্বেষের মাঝ পিঠে। ও বাবারে বাবা গো, কার পাখা ধানে মই দিলাম রে আমি। ফালতু ফালতু সব। যন্ত্রণায় হাঁটু গুজে বসে পড়ে চিৎকার করে ওঠে অন্বেষ। এই তো নিজের মাতৃভাষায় ফিরে এসেছিস। কে বলুন তো আপনি? হ্যাঁ, আবার তুই তুকারি করছেন? এই মরকট, ভালো করে দেখ, আমি অতটাও মোটা হয়ে যাইনি যে তুই চিনতে পারবি না। মাঝ পিঠে চর, মরকট নাম, গলার স্বর, সবটাই তো অন্বেষের চেনা। কিন্তু এত বছর পরে এখানে অন্বেষ আর কিছু ভাবতে পারে না। দ্রুত মাথা তুলে তাকায় উপরের দিকে, আর তাকাতেই চমকে ওঠে। ওর সামনে দাঁড়িয়ে রয়েছে সৃজা, কিন্তু সেই রোগা পাতলা সৃজা নয়, হে এক নতুন সৃজা। অন্বেষ আর নিজেকে আটকে রাখতে পারে না। ভাবুক হয়ে ওঠে সে সৃজার মতোই। দ্রুত উঠে জাপটে ধরে সে সৃজাকে। আরে ঘুষখোরের মেয়ে না? আরে কতদিন বাদে দেখা, কেমন আছিস? এই আছি রে। তো তোদের কত খুঁজেছি রে, কত খুঁজেছি। আমিও আশা করিনি এখানে পাবো তোকে। সিমি, পৃথা, বিদেশি টুরিস্টরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। কেউ কিছুই বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। শ্রমিক কোথায় রে? সেও সিমলাতেই রয়েছে। আমাকে নিয়ে যাবি একটিবারের জন্য প্লিজ? অন্বেষ ছেড়ে দেয় সৃজাকে, হাসি মুখে তাকায় ওর মুখের দিকে। তোর ফ্যামিলিকে দেখতে পাচ্ছি না তো, ফ্যামিলির সাথে দেখা করাবি না আমাকে সৃজা? ঘড়ির কাঁটা রাত 12টার দিকে ছুটে চলেছে দ্রুত গতিতে। তবে আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ হওয়ার দরুন মাল রোড এখনো ফাঁকা হয়নি। রাত 12টা বাজার অপেক্ষাতে সবাই ধীরে ধীরে চার্চের সামনে ভিড় জমাচ্ছে। কিন্তু শ্রমিকের আজ আর কিছুই ভালো লাগছে না। সে নিজের বাড়ির সোফায় গা এলিয়ে শুয়ে রয়েছে, হাতে একটা ওয়াইনের গ্লাস। ওর কোলের উপরে অঘরে ঘুমোচ্ছে একটা ছোট্ট সাদা ধপধপে ভেড়ার বাচ্চা, গলায় একটা ঘন্টি বাঁধা। তখন সৃজা চলে যাওয়ার পরে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিল শ্রমিক। ওর মনে হচ্ছিল বেঁচে থেকে আর কি লাভ, কার জন্য বেঁচে থাকবে সে?
কার জন্য কাজ করবে, কে আছে তার? কেউ তো নেই। তাহলে কেন বাঁচবে সে? এতদিন বেঁচেই বা কেন আছে? এইসব ভাবতে ভাবতেই রাস্তার মধ্যেখান দিয়ে এলো পাথারি পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল শ্রমিক। কাঁধ দুটো ঝুঁকে ছিল নিচের দিকে। ক্লান্ত লাগছিল, খুব ক্লান্ত লাগছিল ওর নিজেকে। ঠিক এমন সময় আচমকা রাস্তার মধ্যেখানে ভেড়ার বাচ্চাটাকে খুঁজে পায় শ্রমিক। প্রথমে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু বাড়ির দিকে পা বাড়াতেই ও লক্ষ্য করে বাচ্চাটাও পিছু নিয়েছে। তার গলার ঘন্টিখানা টিং টিং শব্দে বেজে চলেছে। শ্রমিক দাঁড়ায় কিছুক্ষণ, বাচ্চাটিও দাঁড়িয়ে পড়ে সেখানে। মায়া ভরা গোল গোল দুটো চোখ দিয়ে মাথা বেঁকিয়ে বেঁকিয়ে শ্রমিকের দিকে তাকায় সে। মুহূর্তের মধ্যেই শ্রমিকের মনটা ভালো হয়ে যায়। সব দুশ্চিন্তা নিমেষের মধ্যে কোথায় যেন উধাও হয়ে যায়। শ্রমিক কোলে তুলে নেয় বাচ্চাটাকে, বাড়িতে নিয়ে আসে। তখন থেকেই ওর কোলের মধ্যে শুয়ে রয়েছে বাচ্চাটা। শ্রমিকও সোফার উপরে নিজের মাথাটা এলিয়ে দেয়, ঘুমানোর চেষ্টা করতে লাগে। কিন্তু হঠাৎ ওর বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। শ্রমিকের বুকের ভেতরটা ধরাস করে ওঠে। এত রাতে কে আসলো? আবার সৃজা এসেছেন? আবারও বেজে ওঠে কলিং বেল। ভেড়ার বাচ্চাটা আচমকা উঠে পড়ে নিচে লাফ মারে। ঘন্টির শব্দের সঙ্গে প্যা প্যা ডাক ছড়িয়ে পড়তে থাকে গোটা ডাইনিংয়ে। সে ছুটে গিয়ে দাঁড়ায় দরজার সামনে। শ্রমিকের ভুরু দুটো কুঁচকে ওঠে। বাচ্চাটা এমন করছে কেন? শ্রমিকও সোফা ছেড়ে এগিয়ে যায় দরজার দিকে। না রে মা, কেউ তো আসেনি। কি যাতা বলছো বাবা? শ্রমিক আসেনি তোমার সাথে কথা বলতে? কে শ্রমিক? কেউ তো আসেনি আমার সঙ্গে কথা বলতে। কেন রে মা, কি হয়েছে? না 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 না, ও কিছু না। সৃজা দ্রুত উঠে আসে সিঁড়ি দিয়ে নিজের ঘরে। দরজা ভেজিয়ে ছুটে যায় জানলার পাশে। কল করে শ্রমিককে, একবার, দুবার, তিনবার, চারবার, কিন্তু প্রত্যেকবারই ওপাশ থেকে একটা যান্ত্রিক স্বর শুনতে পায় সে। আমার বাবা এতটা নিচু মস্তিষ্কের মানুষ ছিলেন? এত সবের পিছনে তিনি? ছি, হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না রে। শ্রমিকের ফাঁকা স্টুডিওটার মধ্যে সৃজার চিৎকারটা ভেসে বেড়াতে থাকে। স্টুডিওর মধ্যে সে আর অন্বেষ ছাড়া আর কেউ নেই। অন্বেষ কোনো উত্তর দেয় না। সৃজা আবার বলতে থাকে, তাহলে তাহলে শ্রমিকের চোখে আমি ভুল কিছু পড়িনি। সে সত্যি সত্যিই ভালো নেই। এবার আমার কি করা উচিত অন্বেষ? এবার আমি কি করব? অন্বেষ ঘড়ির দিকে তাকায়, তারপর এগিয়ে যায় দরজার দিকে। বিদেশি টুরিস্টদের নিয়ে চার্চে যাওয়ার সময় এসে গেছে। দরজা খুলে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এসে পিছনের দিকে ফেরে শ্রমিক সবটা জানে? বলার সুযোগটাই তো দেয়নি।
একটা কথা মাথায় রাখবি, বাইরে থেকেও নিজেকে যতই পাথরের তৈরি দেখাক না কেন, ভেতরেও এখনও সেই নরম শ্রমিকটাই রয়েছে। আর একটা ভুল ধারণা মন থেকে মুছে ফেল। কি? ও তোকে কখনোই দূরে ঠেলে দেয়নি রে। চেয়েছিল কিন্তু পারেনি। কলকাতা থেকে এত দূর চলে এসেছিল তোর থেকে দূরে থাকার জন্য, কিন্তু এখানে এসেও বুঝেছে যে সিমলাতে এসে ও তোর আরও কাছে চলে এসেছে, কারণ এখানেই ওর মস্তিষ্কে তোর জন্য জমানো সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো রয়েছে। এবার বাকিটা তোর হাতে, তুই দেখ কি করবি। এখান থেকে ওর বাড়িটা কিন্তু খুব বেশি দূরে নয়। আমি চললাম রে, অনেকটা দেরি হয়ে গেল। টাটা। অন্বেষ নিজের হাত ঘড়ির দিকে তাকায়, তারপর এগিয়ে যায় দরজার দিকে। বিদেশি টুরিস্টদের নিয়ে চার্চে যাওয়ার সময় এসে গেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পিছনের দিকে ফেরে অন্বেষ। দরজাটা বন্ধ করে চলে যায় অন্বেষ। সৃজা বসে থাকে স্টুডিওর মধ্যে। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। দেখে পৃথার কল। হ্যালো। সিমিকে খুঁজে পাচ্ছি না রে। মানে? আমরা তো মাল রোডের ওদিকেই যাচ্ছিলাম, ও আমার সঙ্গে ছিল, কিন্তু এখন আর নেই। শ্রমিক দরজাটা খুলতেই ভেড়ার বাচ্চাটা বাইরে বেরিয়ে যায়। শ্রমিক দেখে দরজার বাইরে একটা বেশ লম্বা চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। গায়ের রং ধপধপে ফর্সা, চোখের মণি দুটো নীল, মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা, পরনে একটা জ্যাকেট। ভদ্রলোকের চোখে মুখে একটা অন্য ধরনের স্নিগ্ধতা খেলা করছে। গোটা শরীর দিয়ে যেন একটা জ্যোতি নির্গত হচ্ছে। ভেড়ার বাচ্চাটা দৌড়ে লোকটার কাছে চলে গেল। হেই মাই কিউটি পাই, তুমি এখানে? আমি তোমায় কত মিস করেছি জানো। ভেড়ার বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিলেন ভদ্রলোক। ঠিক এমন সময় শ্রমিক লক্ষ্য করল একটা মেয়ে, বছর ৮-৯ বয়স হবে হয়তো। মাথায় গোলাপি রঙের টুপি আর পরনে একটা সাদা রঙের সোয়েটার। লোকটার পিছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেটা নয়। আশ্চর্যের বিষয়টা হলো বাচ্চাটার চোখ দুটো। ওই চোখ দুটো তো শ্রমিকের পরিচিত, খুব ভালোভাবে পরিচিত, কিন্তু তা কিভাবে হতে পারে? শ্রমিক অবাক হয়ে চেয়ে থাকে বাচ্চাটার দিকে। বাচ্চাটা এবার সামনে এগিয়ে আসে। আঙ্কেল প্লিজ গিভ মি ইওর ফোন। আসলে আমি হারিয়ে গেছি, আমার মাকে একটা কল করব, প্লিজ আঙ্কেল গিভ মি ইওর ফোন। শ্রমিকের ভুরু দুটো কুঁচকে যায়, কোনো উত্তর দিতে পারে না সে। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় শ্রমিকের পকেটের মধ্যে থেকে ওর ফোনটা বেজে ওঠে। শ্রমিক দেখে অন্বেষের কল। অন্বেষ, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, প্লিজ প্লিজ কিছু কর। ফোনের ওপাশ থেকে হাউ হাউ করে কাঁদতে থাকে সৃজা। কি? ভয় পাস না, একদম ভয় পাস না, তুই একদম ভয় পাস না। আমি দেখছি কি করা যায়। তুই আগে বলতো তোর মেয়ে কী রঙের ড্রেস পরেছিল? পিঙ্ক রঙের টুপি আর পরনে একটা সাদা রঙের সোয়েটার। আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া, আমি দেখছি। আর শোন, তুই স্টুডিওতেই থাক, আমি এদিকটায় কিছু একটা ম্যানেজ দিয়ে এক্ষুনি আসছি। ফোনটা কেটে দেয় অন্বেষ, কিন্তু তারপরেই মাথায় হাত দিয়ে বসে পড়ে।
ভয়ে হাত পা কাঁপতে থাকে ওর। ও বলে তো দিল যে খুঁজে বার করে আনবে সৃজার মেয়েকে, কিন্তু কিন্তু কিভাবে কিভাবে খুঁজবে সে? হঠাৎ শ্রমিকের মুখটা অন্বেষের চোখের সামনে ভেসে ওঠে। ঠিক তো, শুধু শুধু মেয়েটা হয়রানি করবে কেন? শ্রমিকেরও হয়রানি হওয়া উচিত তো, ওরও সমান অধিকার রয়েছে। শ্রমিকের নাম্বার ডায়াল করে সে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করে শ্রমিক। কত বড় স্বামী বিবেকানন্দ এসেছেন, পরস্ত্রীকে ছোবেন না, ফালতু সালা, ছি ফালতু ছেলে। কি সব বলছিস? এখন এসবের সময় নয়, ব্যস্ত আছি। একটা বাচ্চা হারিয়ে গেছে, আমার বাড়িতে এসেছে, ও বলছে ওর মাকে কল করতে। রাখলাম আমি। এই 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 দাঁড়া 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 দাঁড়া। কি? ওটা কি বাচ্চা মেয়ে? বয়স কত? কি রঙের ড্রেস? কেন বলতো? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে, ফালতু সব সময়। 8-9 বছর, গোলাপি টুপি আর সাদা রঙের সোয়েটার। মেয়ে তো? মেয়ে তো? পারফেক্ট পারফেক্ট। বসিয়ে রাখ বাড়িতে। তুই ওর মাকে চিনিস? বাপকেও তুইও চিনিস? কে? বলি ন্যাকামো মারছো তুমি, ন্যাকামো মারছো। ওর চোখ দুটো কার মতো বুঝতে পারছিস না? ফালতু ছেলে কোথাকার। না মানে শুয়োরের বাচ্চা, তোতলা সেজো না, গোদা বাংলায় বলো তোমার মতন। ওটা তোমারই মেয়ে, ফালতু কোথাকার। কি? শালা তুই ঠিকই শুনেছিস রে, ওটা তোরই মেয়ে। ওর মাকে জানিস? কে? ছি 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 ছি, জানিস না ওর মাকে? শালা কতজনের সঙ্গে মুখ কালো করে বেরিয়েছিস, হ্যাঁ? ফালতু ছেলে কোথাকার। ফালতু কথা বলবি না। তুই নিজেও জানিস আমি শুধু একজনকেই ভালোবেসেছি জীবনে। বলি তাহলে ন্যাকামো মারাচ্ছ কেন? ওটা সৃজা আর তোরই মেয়ে রে শালা। কি? ওকে নিয়ে আয় তো স্টুডিওতে। তবে এইটুকু শুনে রাখ, ওই যাকে পরস্ত্রী বলে দূরে ঠেলে তাড়িয়ে দিলি, সেটা পরস্ত্রী নয় রে ফালতু ছেলে। ও এখনো তোরই। ও বিয়ে করেনি ওই বিদেশ ফেরত ছেলেটাকে, কারণ ওর পেটে তখন তোর বাচ্চা ছিল। আমাদের সিমলায় চলে আসার পরের দিনও সবাইকে জানাই সেই কথা, আর বিয়ে করার থেকে সাফ বারণ করে দেয়। ওর এই ঘুষখোর বাপ এই কথা শুনে ওকে বাড়ি থেকে বার করে দেয়, কিন্তু তবুও হার মানেনি। পাগলের মতন তোকে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। অবশেষে ওর বান্ধবী পৃথার বাড়িতে আশ্রয় নেয় সৃজা। কয়েকদিন বাদে ওর বাপ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তবুও সৃজার বাড়ি ফেরেনি। পৃথার বাড়িতেই থাকতে শুরু করে, আর ওখানেই তোর মেয়ের জন্ম নেয়। আর তারপর থেকে এতগুলো বছর ধরে মেয়েটা এক হাতে বাচ্চা মানুষ করছে, আবার অন্যদিকে একটা চাকরিও করছে। তো তুই এসব কিভাবে মানে? আপনি তো আবার পরস্ত্রীকে ছোবেন না, তাই তাড়িয়ে দিলেন কোনো কথা না শুনে। এদিকে মেয়েটা এত বছর ধরে এত কথা নিজের মধ্যে চেপে রেখেছে, কাউকে তো বলতে ইচ্ছা করে নাকি? তাই আমাকেই বললো একটু আগে। এই গেজাস না তো, ফোনটা রাখ, রেখে স্টুডিওতে আয়। মেয়েটা ওখানে কষ্ট পাচ্ছে, রাখছি আমি। ফালতু শালা। ওপাশ থেকে ফোনটা কেটে যায়। শ্রমিক কেঁদে ফেলে, জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটাকে। বাচ্চাটা কিছুই বুঝতে পারে না এই অচেনা লোকটা ওকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছে কেন, কি হয়েছে। কিন্তু কেউই লক্ষ্য করে না ওদের পাশে দাঁড়িয়ে থাকা লোকটা আর ওদের পাশে নেই। হঠাৎ করেই যেন ভ্যানিশ হয়ে গেছে। আঙ্কেল, is everything all right? Yeah, everything is all right. Then why are you crying? Because today I met my daughter for the first time. সৃজা স্টুডিওর বাইরে বেরিয়ে আসে। ওর ফোনটাতেও এমন সময় চার্জ শেষ হতে হলো। ব্যস্ত হয়ে এদিক ওদিকে পায়চারি করতে থাকে ও। উফ, ফোনটাকেও এখন সুইচ অফ হতে হলো, ভগবান। হ্যালো ম্যাম, আপনি কি কাউকে খুঁজছেন? সৃজা চমকে পিছনে ফিরে দেখে একজন লম্বা মতো লোক, গায়ের রং ফর্সা,
মুখ ভর্তি দাড়ি, চোখের মনি দুটো নীল, গায়ে একটা জ্যাকেট, আর মাথার লম্বা লম্বা চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা। কোলের মধ্যে একটা সাদা ধপধপে ভেড়ার বাচ্চা। লোকটার শরীর থেকে যেন একটা জ্যোতি নির্গত হচ্ছে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে, খুঁজে পাচ্ছি না ওকে। তার পরনে কি লাল রঙের টুপি আর সাদা রঙের সোয়েটার ছিল? সৃজা মুগ্ধ হয়ে চেয়ে থাকে তার দিকে। কয়েক মুহূর্তের জন্য ওর মাথা থেকে সব চিন্তা দূর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি কি ওকে দেখেছেন? কোথায় দেখেছেন প্লিজ বলুন। আপনি যেই স্টুডিওর ভেতর থেকে বেরোলেন, ওনারকে আপনি চেনেন? কে? শ্রমিক? হ্যাঁ, ওকে তো আমি চিনি। কেন? ভদ্রলোক একটু হাসেন, তারপর নরম সুরে বলেন, ওনার বাড়িতেই রয়েছে আপনার মেয়ে, এক্ষুনি দেখলাম। সত্যি? বিশ্বাস করতে পারেন। সৃজার ঠোঁটের কোণে হাসি খেলে যায়। থ্যাংক ইউ সো মাচ। সৃজা নিজের চোখ মুছতে মুছতে শ্রমিকের বাড়ির দিকে দৌড় লাগায়। আর সেই ভদ্রলোক কিছুক্ষণ সেদিকে চেয়ে থাকার পরে হাসি মুখে কোলের মধ্যে থাকা ভেড়ার বাচ্চাটিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন চার্চের দিকে। ওদিকে চার্চে রাত 12টার ঘন্টা বেজে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন ক্রিসমাস স্পেশাল গল্প গোপন কথাটি রবে না গোপনে। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল সোহম, কৌস্তভ, পৃথা, অনুশ্রী এবং অনন্যা। পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। তাহলে কিরকম লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্পের সঙ্গে। সকলকে আরও একবার জানাই মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।